আজ যেই গল্প আপনাদেরকে শোনাতে চলেছি এই গল্পের নাম রাত্রি তখন দুটো। আপনি যদি এই চ্যানেলে এই নতুন এসে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক কমেন্টে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করে যাবেন আর গল্পটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব ক্রমে বেড়েই চলেছে। এই অসময়ে হঠাৎ কেন যে বৃষ্টি আরম্ভ হলো কে জানে। ভাগ্য ভালো যে ঠিক টাইমে অফিস থেকে বাড়ি ফিরতে পেরেছি, না হলে আজ আমাকে কাকভেজা হওয়ার থেকে কেউ বাঁচাতে পারত না। রমা দিদি রাতের খাবার রান্না করে দিয়ে গেছে, শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে। সে পরে খাবার গরম করব ক্ষণে, এখন একটু জমিয়ে কফি খাওয়া যাক। সবেমাত্র গরম কফির কাপটা হাতে নিয়ে আরাম করে ক্লান্ত শরীরটা সোফার ওপরে এলিয়েছি, ঠিক তখনই সদর দরজার কলিং বেলটা টুংঠাং শব্দে বেজে উঠল। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, রাত তখন 10:30 বাজে ঘড়িতে। যা বাবা, এত রাতে আবার কোন অতিথি আমার দরজা এলো। দরজা খুলেই দেখি কৌশিক, আমার ছোটবেলার বন্ধু কৌশিক রায়। আমাকে দেখে কৌশিক মুচকি হাসল। ভীষণ রোগা লাগছে ছেলেটাকে, হাতে একটা ছাতা, পরনে কালো শার্ট, চোখে চশমা, জামা বেয়ে টপটপ করে জল পড়ছে। বুঝলাম যে ওর পুরনো ছাতাটা এমন প্রচণ্ড বৃষ্টির দাপট পুরোপুরি রুখতে পারেনি। আরে কৌশিক তুই? তারপর কৌশিক বললে, হ্যাঁ রে, অনেকদিন তোর সাথে দেখা হয়নি, তাই আজ চলে এলাম। আমি বললাম, তাই বলে এমন দুর্যোগের মধ্যে আসবি? আজ তো একটা পাগল তুই। আয় আয় ভিতরে আয়। কৌশিককে ঘরে নিয়ে এসে সোফায় বসালাম। তারপর আমি ঘরের আলোর মধ্যে ওকে আরেকবার আপাদমস্তক নিরীক্ষণ করে নিলাম। এ কি চেহারা হয়েছে ওর! কৌশিকের সাথে আমার প্রায় 4-5 মাস পর দেখা হচ্ছে, তাই বলে কি মাত্র এই কদিনের মধ্যে কোনো মানুষের ভিতরে এমন ভুতুড়ে পরিবর্তন দেখা যেতে পারে? গাল দুটো বসে গেছে, সারা মুখে বেশ কিছুদিনের না কামানো দাড়ি, চোখের তলায় মোটা কালি, সারা শরীরে যেন একটা ক্লান্তির ছাপ পড়েছে। কৌশিক আমাকে জিজ্ঞাসা করল, কেমন আছিস রে জয়ন্ত? তারপর আমি বললাম, আমি তো ভালোই আছি, কিন্তু তোর অবস্থা যে মোটেই সুবিধার ঠেকছে না। দাড়ি কামাসনি, চুল উস্কো খুস্কো হয়ে আছে, অনেকটা রোগাও হয়ে গেছিস। তোর শরীর ভালো আছে তো? কথাগুলো শুনে কৌশিক বলে, শরীর ভালো আছে কিন্তু মন ভালো নেই। কথাটি শুনে আমি বললাম, কেন, কি হলো আবার? কৌশিক বলে, অনেক লম্বা কাহিনী, বলতে সময় লাগবে। তার আগে বল, আজ রাতটা যদি আমি তোর ফ্ল্যাটে থাকি, তাতে কি তোর কোনো আপত্তি আছে? কথাটি শুনে আমি বললাম, আরে কি যে বলিস তুই, এখানে 100 বার থাকবি, একদম নিজের বাড়ি মনে করেই থাক। এমনিতেও এই ফ্ল্যাটে আমি একা থাকি, না হয় আজ রাতের জন্য একখানা সঙ্গীই জুটে গেল। রাতের যা খাবার আছে তাতে দুজনের দিব্যি হয়ে যাবে। তার আগে আমি গিয়ে তোর জন্য এক সেট শুকনো জামাকাপড় নিয়ে আসি। এই ভেজা কাপড় পরে থাকলে তোর নির্ঘাত ঠান্ডা লেগে যাবে। কৌশিক নীরবে ঘাড় নাড়ল। আমি নিজের ঘরে গিয়ে আলমারি থেকে আমার এক সেট পায়জামা আর পাঞ্জাবি বার করে আনলাম। এসে দেখি কৌশিক সোফায় চুপ করে বসে আছে, মাথাটা একদিকে কাত করা, যেন খুব গভীরভাবে কিছু চিন্তাভাবনা করছে। আমার ডাকে ওর চমক ভাঙল। তারপর আমি পায়জামা আর পাঞ্জাবিটা ওর হাতে দিলাম আর বললাম, এই নে, ভেজা জামা কাপড়গুলো ছেড়ে এই পায়জামা পাঞ্জাবিটা পরে নে। আমি রাতের খাবার গরম করছি, তুই চেঞ্জ করে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে টেবিলে এসে বস। তারপর আমি ডাইনিং টেবিলে বসে কৌশিকের থালায় মাছের ঝোলের সঙ্গে ধোয়া ওঠা গরম ভাত বাড়তে বাড়তে জিজ্ঞাসা করলাম, এবার ধীরে সুস্থে গুছিয়ে পুরোটা বল তো দেখি, কি এমন কাণ্ড ঘটল যার জন্য তোর মনটা এত খারাপ হয়ে আছে? কৌশিক বলল, বাড়িটা আমার স্যুট করছে না রে। আমি বললাম, কোন বাড়িটা? কৌশিক বলল, আরে আমার ওই নতুন বাড়িটা। আমি একটু অবাক হয়ে বললাম, বলিস কি, এই তো সবে 7 থেকে 8 মাস হলো বাড়িখানা কিনলি। কত সুন্দর বাড়ি, কারিখানেক টাকা খসিয়ে কত শখ করে কিনেছিলি, রাতারাতি এমন কি ঘটল যে বাড়িটা তোর স্যুট করল না? কৌশিক আমার কথা শোনার পর বলল, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কথাটি বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল, আমার বহুদিনের শখ ছিল যে একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি কিনব। তাই ওই জমিদার বাড়িটা কিনতে আমি আমার উপার্জনের প্রায় সব টাকাই ঢেলে দিয়েছিলাম। এতদিন সব ঠিকই ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে সবকিছুই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে রে। ওর কথাগুলি শুনে আমি বললাম, গোলমাল? কীরকম গোলমাল?
ও আমাকে বলল আমার কথাগুলো তুই বিশ্বাস করবি কি? আমি বললাম অবশ্যই করব, তুই বল আমাকে। এবার কৌশিক একটু ঢোক গিলে বলল, ওই বাড়িটা ভালো নয় রে জয়ন্ত। বাড়িটার উপর কোনো অতৃপ্ত আত্মার ছায়া জড়িয়ে আছে। রাত 2টো বাজলেই বাড়িটার উপর অন্ধকারের এক অশুভ কালো আবরণ নেমে আসে। ওই অতৃপ্ত আত্মাগুলো আমাকে বাঁচতে দেবে না রে, বাঁচতে দেবে না আমাকে, বাঁচা ভাই জয়ন্ত। উত্তেজনার বশে শেষের কথাগুলো বেশ চিৎকার করেই বলল কৌশিক। ওর কথাগুলি শোনার পর আমি পাথরের মূর্তির মতো বসে রইলাম। এসব কি বলছে ছেলেটা? অতৃপ্ত আত্মা, অশুভ ছায়া, ভূত, এসবের মানে কি? তারপর আমি কৌশিককে বললাম, শোন, তুই আগে একটু শান্ত হয়ে আমাকে পুরো ব্যাপারটা খুলে বল। ভয়ের কিচ্ছু নেই। রাত 2টোর সময় কি এমন হয় ওই বাড়িতে? কৌশিক টেবিলে রাখা জলের গ্যালাসটার থেকে ঢকঢক করে অনেকটা জল গলায় ঢেলে নিল। একটু স্বাভাবিক হয়ে কৌশিক আবার বলতে আরম্ভ করল, তুই তো জানিস আমার বেডরুমটা দোতলায়। ওই ঘরের পাশেই আরেকটা ঘর আছে। এবার আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তবে ওই ঘরটা তো তুই তালা বন্ধ করে রাখতিস। আমার কথাটি শুনে কৌশিক বলল, এখনও তালা বন্ধ করেই রাখি, কারণ ওই ঘরটার বিশেষ কোনো প্রয়োজন পড়েনি এতদিন। কিন্তু গত কয়েক মাস ধরে ওই ঘরটাকে ঘিরেই যত ঝামেলা। আমি বললাম, কেমন ঝামেলা? কৌশিক বলল, রোজ রাত 2টো বাজলেই ওই ঘর থেকে সারেঙ্গির সুর ভেসে আসে রে জয়ন্ত। কৌশিক এবার চোখ বড় বড় করে বলল, তার সাথে ভেসে আসে গানের কলি আর ঘুঙুরের ঝুমঝুম শব্দ। বাতাসে ভুরভুর করে আতরের গন্ধ। আমি প্রাণপণে দোকানে বালিশ চাপা দিয়ে বিছানায় ছটফট করি, কিন্তু ওই পৈশাচিক উপদ্রব বন্ধ হয় না। এইসব ভুতুড়ে কাণ্ডকারখানা ভোর পর্যন্ত চলে। তারপর সূর্যের প্রথম আলো ফুটতেই সব আওয়াজ আপনা থেকেই থেমে যায়। কৌশিকের কথা শুনে আমি বললাম, কি বলছিস রে? আমি তারপর একটু সোজা হয়ে বসলাম। এসব কি কাণ্ড? তারপর কৌশিককে বললাম, আচ্ছা তুই কখনো ওই সময় ঘরের তালাটা খুলে ভিতরে কি গেছিলি? আমার কথাটি শুনে কৌশিক বলল, গেছিলাম। একবার নয়, 3-3 বার গেছিলাম। প্রতিবারই এক কাণ্ড। ঘরে ঢুকে দেখি ভিতরে কেউ নেই। একদম ফাঁকা। শুধু গান বাজনা আর আতরের সুগন্ধটা আরও তীব্র হয়ে উঠত। কিন্তু চারিদিকে চেয়ে দেখতাম, কোথাও কেউ নেই। কৌশিকের কথাগুলো শোনার পর আমি খানিকক্ষণ বুম মেরে বসে রইলাম। কৌশিকের সাথে আমার সেই ছোটবেলার বন্ধুত্ব। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। বানিয়ে বানিয়ে ফালতু কথা বলার লোকও নয়। যথেষ্ট প্র্যাকটিক্যাল ছেলে। তাই ওর কথাগুলো তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছিলাম না। আবার পুরোপুরি সবকিছু বিশ্বাস করতেও খটকা লাগছিল। অনেকক্ষণ চুপ করে থাকার পর আমি বললাম, কৌশিক দেখ ভাই, তুই কি বলছিস তার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভাবছি কাল তোর বাড়িতে গিয়ে রাতটা ওখানেই কাটাবো। কি হচ্ছে না হচ্ছে তা আমি একবার স্বচক্ষে দেখতে চাই। আমার কথাটি শোনার পর ও বলে উঠল, পাগল নাকি তুই? তারপর কৌশিক একটু আঁতকে উঠল, ওই ভূতের আড্ডায় তুই স্বেচ্ছায় যেতে চাইছিস কেন? মাথা ঠিক আছে তোর? কৌশিকের কথা শুনে আমি বললাম, নিজে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। আর তাছাড়া এতদিন যাই হয়ে থাকুক, তোর কোনো ক্ষতি তো হয়নি, তাহলে ভয় কিসের? যখন তোর কিছু হয়নি, তখন আমারও কিছু হবে না। এবার কৌশিক বলল, ক্ষতি হয়নি তবে হতে কতক্ষণ? তারপর আমি বললাম, আমি অত জানি না ভাই। যখন একবার ঠিক করেছি যে ওই বাড়িতে যাব, তখন আমি যাবি। আমার ও মন বেগতিক দেখে কৌশিক চুপ করে গেল। আমরা দুজনেই খুব ক্লান্ত ছিলাম, তাই রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আর কোনো আলোচনা হলো না। পরের দিন ঘুম ভাঙতে বেশ বেলা হলো। স্নান আর প্রাতরাশের পাট চুকিয়ে সবকিছু গোছগাছ করে বেরোতে বেরোতে আমাদের প্রায় 11টা হয়ে গেল। এখান থেকে ওর বাড়িটা বেশ দূর, ট্যাক্সিতে প্রায় ঘন্টা খানেকের বেশি লেগে যায়। ট্যাক্সিতে বসে দেখলাম কৌশিক একটা কথাও বলল না, মুখ গোমরা করে চুপচাপ বসে রইল। বুঝলাম, ছেলেটা মনে মনে ভীষণ ভয় পেয়েছে। এমন প্রাণোচ্ছল একজন মানুষের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখে বড্ড মায়া হলো। না, ব্যাপারটা খুঁটিয়ে দেখতেই হচ্ছে। কি এমন ভৌতিক চক্রান্ত চলছে ওই বাড়িতে, যা ওকে মানসিকভাবে এতটা ভেঙে দিয়েছে? আমাদের গন্তব্যে পৌঁছানোর কথা দুপুর 1:30টার আগেই। কিন্তু যানজটের কল্যাণে আমরা যখন বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটা 3টে পার হয়ে গেছে। ট্যাক্সি থেকে নেমে অল্প কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হয়।
দূর থেকেই বাড়িটা চোখে পড়ে, বিশাল অট্টালিকার সমান বাড়ি। কৌশিকের মুখেই শুনেছিলাম এইটা ছিল এই অঞ্চলের জমিদারদের বাসভবন। তারপর অনেক হাত ঘুরে শেষমেশ এখন এর মালিকানা ওর হাতে। এর আগে একবার এসেছিলাম এইখানে, যখন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়েছিল। সত্যি বলতে তখন বাড়িটাকে একদম পুরো হানাবাড়ির মতোই লেগেছিল। দীর্ঘদিনের অযত্নের ফলে সামনের বাগানটাও একটা আস্ত জঙ্গলে পরিণত হয়েছিল। তবে কৌশিক লোক লস্কর লাগিয়ে কিছুদিনের মধ্যেই বাড়িটার ভোল পাল্টে ফেলেছে। বাড়ি পরিষ্কার আর রং করানো তো বটেই, ও বাগানটাকেও একদম তৈরি করে ফেলেছে নিজের হাতে। এমনিতেই গার্ডেনিং করার প্রতি বরাবরই ওর ঝোঁক ছিল, কিন্তু আজ বাড়িটার অবস্থা সচক্ষে দেখে বুঝলাম কৌশিকের নান্দনিক বোধটাও অতি প্রখর। বাগানের মাঝে একটা সুন্দর ফোয়ারা লাগিয়েছে। সব মিলিয়ে বলতে গেলে বাড়িটা আবার ফিরে পেয়েছে নিজের পুরাতন স্বরূপ। কৌশিক আমারই মতো ব্যাচেলার মানুষ, বিয়ে থা করেনি। বাড়িতে ওকে ছাড়া আরও 3জন জীবিত প্রাণী থাকে, ওদের পরিবারের বহুকালের পুরনো কাজের লোক নীলাদি, বাগানের পরিচর্যার জন্য হরেন কাকা, আর তৃতীয় জন হল কৌশিকের পোষা ডোবারম্যান। এই ডোবারম্যান হল ওর সর্বক্ষণের সঙ্গী। এই বাড়িতে শিফট করার পর থেকেই ডোবারম্যান কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। কৌশিক চাবি ঘুরিয়ে বাড়ির সদর দরজার তালাটা খুলে ফেলল, কিছু খেতে চায় না, সারাদিন শুধু ওই তালাবন্ধ ঘরটার সামনে বসে গজরাতে থাকে। আগে ও আমাকে চোখে হারাতো, কিন্তু এখন আমার কাছেও খুব একটা আসতে চায় না। বাড়ির ভিতরটাও বেশ ভালো সাজিয়েছে কৌশিক। ছেলেটার টেস্ট আছে বলতে হবে। বেশ মনে হচ্ছিল যেন আজ থেকে প্রায় 200 বছর আগেকার কোনো বনেদি বাড়িতে এসে দাঁড়িয়েছি। সারাটা দিন গল্পগুজব আর খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামল, আরও খানিকক্ষণ পরে গুটি গুটি পায়ে নামল রাতের আধার। আমরা দুজনেই উদ্গ্রীব হয়ে বসেছিলাম। 10টার মধ্যে নৌশভোজ সেরে আমরা শোয়ার ঘরে ঢুকলাম। সব ব্যবস্থা করেই রেখেছি আমি। সঙ্গে আছে 4 ব্যাটারির বড় টর্চ। লোডশেডিং হলে তার জন্য মোমবাতি আর দেশলাই। কোনো অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করলে সেটাকে ফ্রেমবন্দি করার উদ্দেশ্যে ক্যামেরাটাও এনেছি। আর সঙ্গে নিয়েছি একখানা অসমাপ্ত উপন্যাস, কারণ রাত 2টো পর্যন্ত আমরা কেউ ঘুমাবো না। ধীরে ধীরে রাত আরও গভীর হল। দুজনে খাটে শুয়ে আছি ঠিকই, তবে কারো চোখে এক ফোঁটা ঘুম নেই। কৌশিক একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে, আর আমি ডুবে আছি উপন্যাসের পাতায়। ঘরের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা বিশালকায় গ্র্যান্ডফাদার ক্লকটা থেকে থেকে সময়ের জানান দিয়ে যাচ্ছে গুরুগম্ভীর শব্দে। রাত 11:30 বাজল, তারপর 12টা, 1টা। আমি প্রমাদ গুনলাম, আর মাত্র আধ ঘন্টার অপেক্ষা। আচ্ছা, যদি এমন হয় যে আজ রাতে কিছুই হলো না, তখন কি হবে? সবই যদি আজ স্বাভাবিক থাকে, আমার তো এখানে আসাটাই মাটি হবে তাহলে। সে যাই হোক, দেখা যাক কি হয়। ঢং ঢং করে ঘড়িটা দুবার বেজে আবার নিশ্চুপ হয়ে গেল। রাত 1:30, আর চোখে প্রণবেশের দিকে তাকালাম। দেখলাম ও খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, চোখে মুখে ভয়ের ছাপ সুস্পষ্ট। আমি বেশি পাত্তা না দিয়ে আবার বইয়ের পাতায় মনোনিবেশ করলাম। কৌশিক হঠাৎ আমাকে ডেকে উঠল, জয়ন্ত শোন না। আমি বললাম হুম, বল। কৌশিক বলল, আর তো আধ ঘন্টা বাকি। কি হবে বল তো? শেষমেশ নিজের ঝামেলায় তোকে জড়িয়ে কোনো ব্লান্ডার করে ফেললাম না তো, যদি তোর কোনো চরম ক্ষতি হয়ে যায়। আমি বললাম, দেখ ভাই, চরম ক্ষতি বলতে তো মৃত্যু হবে, তাই তো, আর মরতে তো আমাদের সবাইকেই একদিন হবে। কিন্তু ভয়ে ভয়ে প্রতিনিয়ত মরার চাইতে ভয়ের কারণটা জানতে গিয়ে প্রাণ হারানো আমার কাছে অনেক ভালো। আমার কথা শুনে কৌশিক চুপ করে গেল। আমিও আবার উপন্যাসে মন দিলাম। কতক্ষণ ওইভাবে কেটেছে জানি না। শেষের দিকে হয়তো চোখ দুটো একটু লেগে এসেছিল। ঘড়ির ঢং আওয়াজে আচমকা ঘোরটা ভেঙে গেল। একবার বেজেই ঘড়িটা শান্ত হয়ে গেল। রাত 2টো বাজে। কৌশিকের প্রবল ঘাকুনিতে আমি ধরমড়িয়ে উঠে বসলাম। একটা মিষ্টি আতরের গন্ধে গোটা ঘরটা ভরে উঠেছে। কৌশিক বলে উঠল, ওই যে সেই গানের আওয়াজ। কৌশিক আমার হাতটা খামচে ধরল, আর বলল, জয়ন্ত শুনতে পাচ্ছিস? ঘুঙুরের শব্দ শুনতে পাচ্ছিস তুই? তারপর আমি কান পেতে শুনলাম, হ্যাঁ ঠিকই তো, ক্ষীণ অথচ স্পষ্ট। তালা বন্ধ ঘরটার ভিতর থেকে মধুর কণ্ঠে ঠুমরি গানের সুর ভেসে আসছে।
তার সাথে সঙ্গত করছে তবলা আর সারেঙ্গি। ঘুঙুরের মৃদু কিন্তু ছন্দবদ্ধ ঝুম ঝুম শব্দ কানে যেন মধু ঢালছে। ঘরের বাতাসটা ক্রমেই ভারী হয়ে উঠেছে সুরা আর আতরের মিশ্রিত মাদক গন্ধে। আমি কৌশিককে বললাম, ঘরের চাবিটা কোথায় রেখেছিস? কৌশিক কাপা কাপা গলাতে আমাকে বলল, এই তো, আমার সঙ্গেই আছে। পকেট থেকে চাবিটা বার করল কৌশিক। আমি ওকে বললাম, আয় আমার সঙ্গে। আমি ওকে নিয়ে ওই ঘরটার দিকে এগোলাম। তারপর ওই ঘরের তালা খুলে অল্প ধাক্কা দিতেই দরজাটা বিকট শব্দে খুলে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চটা সাথেই ছিল, ওটা জ্বালাতেই ভিতরটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। নিরেট ফাঁকা একটি হলঘর, একটা আসবাব পর্যন্ত নেই, শুধু প্রকাণ্ড একখানা ঝাড়বাতি সিলিং থেকে ঝুলছে। দেখেই বুঝতে পারলাম, জমিদারি আমলে এটাই ছিল এই বাড়ির নাচঘর। ঘরে কেউ ছিল না, তবুও যেন ঘরটা খোলামাত্র নাচ গানের আওয়াজ আর আতরের গন্ধটা আরও বেশি তীব্র হয়ে উঠল। ঠিক যেন এক অদৃশ্য জলসাঘরে এসে পড়েছি আমরা দুজন। এখানে সবই আছে, শুধু আমরা চোখে দেখতে পাচ্ছি না। এখানে আমাদের উপস্থিতি যেন একান্ত অপ্রয়োজনীয়। আমি কৌশিককে ডাকলাম, ভিতরে আয় তো, একটু খুঁজে দেখি আওয়াজটা কোত্থেকে আসছে। প্রকাণ্ড হলঘর, ঘুঙুরের শব্দটা যেন প্রতিটা দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। আমি দেওয়ালে কান পেতে শোনার চেষ্টা করলাম। শব্দ থাকলে তার উৎস তো থাকবেই। ওইভাবে দেওয়ালে আড়ি পেতে আমি ঘরটা প্রদক্ষিণ করতে লাগলাম। একটা জায়গায় এসে হঠাৎ যেন আওয়াজটা অনেক বেশি জোরালো হয়ে উঠল। দেওয়ালের ওই অংশে টর্চের আলো ফেললাম। ভালো করে খুঁটিয়ে দেখে বুঝলাম, দেওয়ালের এই স্থানটি বাকি জায়গার তুলনায় অনেক বেশি মসৃণ। দুবার ঠক ঠক করে ওই জায়গায় আঘাত করতেই একটা ফাঁপা শব্দ হলো। আরে এইটা তো সিমেন্ট নয়, এই যে কাঠ, হ্যাঁ এটা তো প্লাইউড বা ওই জাতীয় কোনো কাঠ দিয়ে দেওয়ালের এই অংশটা নির্মিত। আমি কৌশিককে বললাম, তোর কাছে কি কাঠ ভাঙার মতো কোনো কুড়ুল টুরুল আছে? কৌশিক বলল, হ্যাঁ, হরেন কাকা তো বাগানের কাজকর্ম করে, তার কাছে থাকতে পারে। কিন্তু তোর হঠাৎ কুড়ুলের কি দরকার? আমি বললাম, আহ, বাজে প্রশ্ন করিস না, তাড়াতাড়ি কুড়ুলটা নিয়ে আয়, আর পারলে হরেন কাকাকেও ধরে আনবি। কৌশিক আর বাক্য ব্যয় না করে তাড়াতাড়ি বেরিয়ে গেল। মিনিট ৫-৭ মধ্যেই ফিরে এলো, ওর সঙ্গে হাতে কুড়ুল নিয়ে হাজির হলো হরেন কাকা। তারপর হরেন কাকার বলিষ্ঠ হাতের শক্তিশালী প্রহার পড়তে লাগলো দেওয়ালের গায়ে। কুড়ুলের ৬-৭ কোপেই পাতলা কাঠের চাদর ভেঙে ফেললেন হরেন কাকা। তারপর আরও কিছুটা কসরত করে কাঠের তৈরি পুরো অংশটাকেই চরমর শব্দে উপড়ে ফেললেন। এখন দেওয়ালের ওই জায়গাতে এক বিরাট গহ্বর সৃষ্টি হয়েছে। টর্চের আলো ফেললাম সেই মুখের ভিতরে। দেখতে পেলাম, প্রায় ১০-১২ ধাপ নরবরে লোহার সিঁড়ি পাতালে নেমে গেছে। নিচে একটা ছোট তলঘর মতো চোখে পড়ল, যেন আমাকেই বারবার হাতছানি দিয়ে ডাকছে। কৌশিকের দিকে ফিরে বললাম, শোন, আমাদের নিচে নামতে হবে, খুঁজে দেখতে হবে কি আছে ওখানে। কৌশিক আমাকে বলল, কোনো প্রশ্নই ওঠে না। তারপর কৌশিক আমার হাতটা চেপে ধরল, আর বলল, ঢের হয়েছে, আর নয়। তোকে আমি কিছুতেই নিচে নামতে দেব না। তোর কিচ্ছু একটা বিপদ হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। আমি বললাম, পাগলামি করিস না, কিচ্ছু হবে না, আমার নিচে যেতে দে আমাকে। তারপর আমি এক ঝটকায় কৌশিকের হাতটা ছাড়িয়ে নিলাম, আর বললাম, নিচে না নামলে বুঝবো কিভাবে যে ওই ঘরে কি আছে? আচ্ছা বেশ, এক কাজ কর, তাহলে তোরা দুজন এখন উপরেই থাক, আমি একা নামছি। তারপর হরেন কাকা আর কৌশিকের অসংখ্য অনুরোধ ও সাবধান বাণীকে অগ্রাহ্য করে আমি পা বাড়ালাম সিঁড়িটার দিকে। মাকড়সার ঝুল আর ধুলোয় ভরে আছে জায়গাটা। দু হাত দিয়ে ঝুল সরাতে সরাতে এগোলাম। কে জানে কতদিন পরে খোলা হয়েছে এই রাস্তাটা। বহুদিন বন্ধ থাকার ফলে ভিতর থেকে একটা গুমোট ভ্যাপসা গন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছিল। টর্চের আলোয় ধূলিকণাগুলো আরম্ভ করেছিল উত্তাল নাচন। অতি কষ্টে নাকে রুমাল চাপা দিয়ে এক পা করে সাবধানে নামতে লাগলাম লোহার জরাজীর্ণ সিঁড়ি বেয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি, তবে এবার খেয়াল হলো, নাচ গানের শব্দ আর ঘুঙুরের ধ্বনি এখন একদম থেমে গেছে। এমনকি সেই আতরের গন্ধটাও আর পাচ্ছি না। তারপর আমি নিচে নেমে দেখলাম, যা ভেবেছিলাম ঠিক তাই। একটা খুপড়ি মতো তলঘর, আয়তনে খুবই ছোট। টর্চের আলোয় জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। ঘরের পাথুরে দেওয়ালে শ্যাওলার মোটা আস্তরণ জমেছে।
এখানকার মাটিটাও বেশ নরম। ঘরে জিনিস বলতে কিছুই তেমন চোখে পড়ল না, শুধু মাকড়সার জাল আর ধুলোবালি ছাড়া। আপনমনে সারা ঘর জুড়ে টর্চের আলো বোলাচ্ছি, এমন সময় মনে হলো যে ঘরের কোণে কিছু একটা জিনিস পড়ে আছে। সেই দিকে টর্চের আলো ফেলতেই যে দৃশ্য প্রত্যক্ষ করলাম, তা দেখে আমার সর্বাঙ্গে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কি দেখলাম এটা আমি! কোণার দেওয়ালে ঠেস দিয়ে শায়িত রয়েছে একটি নরকঙ্কাল। অতি প্রাচীন হাড়গুলি কালের কবলে পড়ে একদম খটখটে সাদা হয়ে গেছে। চক্ষুহীন শূন্য দুই কোটরে জমেছে মাকড়সার জাল। কাঠামো আর হাড়ের গড়ন দেখে মনে হচ্ছে যে এই কঙ্কালটা কোনো স্ত্রীলোকের। কঙ্কালের পাশেই পড়ে আছে কাঠের একখানা বড় বাক্স। তার ডালাটা খোলা, ভিতরে কিচ্ছু নেই। বুকটা এখনো ধড়ফড় করছিল। সত্যি বলতে ভয় হচ্ছে না, এটা বলা ভুল হবে। বায়োলজির স্টুডেন্ট ছিলাম, তাই ছাত্রজীবনে অসংখ্য কঙ্কাল দেখেছি। কিন্তু এখানে এমন আকস্মিকভাবে একটা আস্ত নরকঙ্কাল চোখের সামনে এসে পড়বে, এই দৃশ্যটা দেখার জন্য মোটেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ঘরের অন্য কোণাগুলোর উপর আলো ফেলতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার হাত থেকে টর্চটা ছিটকে মাটিতে পড়ে নিভে গেল। ঠিক হাত থেকে পিছলে পড়েনি, যেন কেউ জোর করে আমার হাতে ধাক্কা মেরে ওটা ফেলে দিল। চারিদিক আবার ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে। কোনো মতে মাটিতে উবু হয়ে বসে হাতড়ে হাতড়ে টর্চটার নাগাল পেলাম। ভাগ্যিস নরম মাটিতে পড়েছে, তাই ভাঙেনি। কিন্তু অনেক ঝাঁকাঝাঁকি করা সত্ত্বেও আমি ওটাকে আবার জ্বালাতে পারলাম না, হয়তো এমনভাবে টর্চটা পড়ে যাওয়ার কারণে টর্চের বাল্ব কেটে গেছে। রাগ হলো মনে মনে খুব। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল, কি করি এখন? আর তো কিছু নেই এই ঘরে। ফিরে যাওয়াই তাহলে বুদ্ধিমানের কাজ। আলকাতরা মাখানো অন্ধকারে সিঁড়ির দিশা অনুমান করে পা বাড়ালাম। তবে কিছুটা দূর এগোতেই বুঝলাম যে আমি দিক ভুল করেছি। সঙ্গে ফোনটাও আনা হয়নি যে তার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সিঁড়িটা খুঁজব। বেশ একবার চিৎকার করে কৌশিক আর হরেন কাকার নাম ধরে ডাকলাম। আমার গলার স্বর ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে আমাকেই যেন উপহাস করে গেল। কিন্তু উপর থেকে দুজনের মধ্যে কারো সাড়া পাওয়া গেল না। কি ওরা কোথায় গেল? ওরা কি যে যার ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ল নাকি? অবশ্য এইটুকু ছোট জায়গার মধ্যে দিক নির্ধারণ করাটা মোটেই শক্ত কাজ নয়। দেওয়াল ধরে হাঁটলেই সিঁড়িটার সন্ধান পাওয়া যাবে। একটু এগোতেই দেওয়ালের নাগাল পেয়ে গেলাম। দুহাত দিয়ে দেওয়াল হাতড়ে হাতড়ে সিঁড়িটা খুঁজতে আরম্ভ করলাম। এক পা করে দেওয়াল ধরে হাঁটছি। কিন্তু হাঁটতে হাঁটতে আমার যেন একটা খটকা লাগলো। টর্চের আলোয় ঘরটার যা আয়তন দেখেছিলাম, সেই অনুসারে ঘরের এক কোণা থেকে আরেক কোণা বড়জোর 10-12 পায়ের বেশি নয়। কিন্তু আমি গুনে গুনে প্রায় 30 পা মতো হেঁটে নিয়েছি। কই এখনো তো ঘরের অপর প্রান্তে পৌঁছতে পারলাম না আমি। ঘরটা বুঝি এতটাই বড়, নাকি আমিই কোনাকুনি হাঁটছি সেটাও বা কি করে সম্ভব? আমি তো দেওয়াল আঁকড়ে ধরেই এগোচ্ছি। সুতরাং কোনাকুনি বা আঁকাবাঁকা পথে চলার প্রশ্নই ওঠে না। তবে কি আমি নিজের মনকে শক্ত করে আর পা দুটোকে যথাসম্ভব সোজা পথে রেখে একটা নির্দিষ্ট দিশা ধরে আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু আবার সেই একই কাণ্ড। হাঁটছি তো হাঁটছি, সিঁড়ি আর মেলে না, যেন ঘোর তমসার মধ্যে কোনো মাঠের মাঝখান দিয়ে চলেছি। কোনো মতেই দিক নির্ণয় করতে পারছি না। এতক্ষণ ধরে যেটার ভয় মনে আসেনি, এখন যেন সেই ভাবনাটাই মনে আঘাত হানল। তার মানে আমি কি সত্যিই কোনো প্রেতপুরীতে এসে পড়েছি? এখানকার বিদেহী আত্মারা কি আমাকে নিয়ে খেলা করছে? এভাবে এই অন্ধকারের গোলকধাঁধায় ঘুরতে ঘুরতেই কি আমার মৃত্যু ঘটবে শেষ পর্যন্ত? তাহলে ভূতের হাতে মৃত্যু হবে আমার, এটা ভাবছি আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হৃৎপিণ্ডটা চাবুক খাওয়া ঘোড়ার মতো ছুটছে। এবার আমি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পাগলের মতো দৌড়াতে আরম্ভ করলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানি না। শুধু উন্মাদের ন্যায় ছুটে চলেছি। হুমড়ি খেয়ে মাটিতে পড়ছি, উঠে দাঁড়াচ্ছি, আবার ছুটছি। একসময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে ধপ করে মাটিতে বসে পড়লাম। আর পারছি না, হৃৎপিণ্ডটা লাফিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে মনে হচ্ছে। গলা শুকিয়ে কাঠ, বুকটা প্রচণ্ডভাবে ধড়ফড় করছে। চিবুক বেয়ে দরদর করে নামছে ঘামের লবণাক্ত ধারা। আমার হয়তো উঠে চলার মতো শক্তিটুকু নেই। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। হঠাৎ মনে হলো যেন দূর থেকে সারেঙ্গির ক্ষীণ সুর ভেসে আসছে। আতরের গন্ধ আর ঘুঙুরের ধ্বনিও এক এক করে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। চারিদিক ভরে উঠেছে এক অপার্থিব স্নিগ্ধ নীল আলোয়। সেই আলোর মধ্যে কিছু ছায়ামূর্তি ফুটে উঠেছে।
ঠিক যেন পূর্ণচন্দ্রের হালকা কুয়াশামাখা জোছনা এক জায়গায় জমাট বেঁধে আমার চোখের সামনে একটা মায়াবী দৃশ্যপট তৈরি করেছে। দেখলাম এক বিশাল জলসাঘর, ছাদ থেকে মস্ত একখানা ঝাড়বাতি ঝুলছে। আমি মনে মনে বলতে লাগলাম, আরে এইটা কৌশিকের বাড়ির সেই ভুতুড়ে হলঘরটা মনে হচ্ছে তো। হ্যাঁ, একদমই ওটাই তো। কিন্তু এখন দেখছি ঘরটা খালি নয়, পুরনো দিনের সব আসবাবপত্র আর লোকজনের ভিড়ে গমগম করছে। সবাই গোল হয়ে বসে আছে। সামনে জমিদার মশাই গদিতে হেলান দিয়ে গড়গড়ার নলে টান দিচ্ছেন। মাঝে মাঝে একটা বড় পাত্র ঠোঁটে লাগিয়ে গলায় এক ঢোক করে সুরা ঢালছেন। পুরো ঘরটা ভুরভুর করছে গোলাপের সুবাসে। ওস্তাদ গাইয়ে টপ্পা আর ঠুমরি গানের নেশায় আসরে সুরের আগুন ধরিয়ে দিয়েছে। আর জলসাঘরের ঠিক মাঝখানে চলছে বাইজির নাচ। বাইজির সে কি অপরূপ আর নিখুঁত নৃত্য, কি অপূর্ব তার নাচের প্রত্যেকটা মুদ্রা, কি মধুর তার চোখের এক একটা ভঙ্গি। এমন নাচ আমি জীবনে কখনো প্রত্যক্ষ করিনি। কতক্ষণ যে কাঠের পুতুলের মতো মন্ত্রমুগ্ধ হয়ে নাচ দেখলাম, সময়ের খেয়ালই রইল না। কিছুক্ষণ পর সে দৃশ্যক্রমেই ছায়ার ন্যায় মিলিয়ে গেল। এবার আমার চোখের সামনে এক ভিন্ন দৃশ্য এসে উপস্থিত হয়েছে। একটা ঘরে একজন নারী ও পুরুষ দাঁড়িয়ে আছে। ঘরটা দেখে অনুমান করলাম, এইটা কৌশিকের শয়নকক্ষ। তবে এই ঘরের আন্তরিক সজ্জা একদম আলাদা। মহিলাটির হাতে মাহগ্নি কাঠের একটা বড় বাক্স। আর মেয়েটা বারে বারে বলছে, এ বাক্স আমি তোমাকে কিছুতেই দেব না। বাক্সটা প্রাণপণে বুকে আঁকড়ে ধরে চিৎকার করে উঠল সেই মহিলা। এবার বলল, এক এক করে তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছ, কিন্তু আমার এই গয়নার বাক্সটা আমি কিছুতেই তোমাকে আত্মসাৎ করতে দেব না। এবার পুরুষটি বলল, দিবি না মানে? পুরুষটা চাপার আগে হিস হিস করে হেসে উঠল, তোকে দিতেই হবে। এই গয়না বেচে যা টাকা আসবে তা দিয়ে আমি বাড়িতে হীরাবাইয়ের নাচের আসর বসাবো, দামি বিলেতি মদ আনাবো। এই চৌধুরী বাড়িতে আজ জলসা বসবে, জলসা। এবার মেয়েটি কাঁদো কাঁদো গলাতে বলল, কিছুতেই না। বাপের বাড়ির দেওয়া এই গয়নাগুলো আমার শেষ সম্বল। আমি বেঁচে থাকতে কোনো অবস্থাতেই তোমাকে এইগুলো ছুতে দেব না। মেয়েটির কথা শুনে পুরুষটি খুবই রেগে গিয়ে বলল, ও আচ্ছা, তাই নাকি? পুরুষটির ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে নিষ্ঠুর হাসি। বেঁচে থাকতে এই বাক্স ছুতে দিবি না তুই, তাই তো? কিন্তু মরে গেলে তো দিবি, এটাই যখন তোর ইচ্ছে তবে তাই হোক। পুরুষটি তেড়ে গিয়ে মহিলার টুটি চেপে ধরল। মহিলাটি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু একজন পুরুষ মানুষের সাথে একজন স্ত্রীলোক ধস্তাধস্তি করে এঁটে উঠতে পারে না। কিছুক্ষণের মধ্যেই মহিলার দেহ শিথিল হয়ে গেল। নিষ্প্রাণ হাত থেকে সশব্দে খসে পড়ল মাহগ্নি কাঠের ভারী বাক্সটা। লোকটা পাগলের মতো বাক্সের ভিতরকার সব গয়নাগাটি বার করে একটা পুটলির মধ্যে ভরতে লেগেছে। তারপর আস্তে আস্তে এই দৃশ্যটাও মিলিয়ে গেল। এরপর আমার চোখের সামনে ফুটে উঠল এই তলঘর। দুজন লোক একটি নারীর মৃতদেহ বয়ে আনছে। সেই মহিলারই মরা, যাকে কিছুক্ষণ আগে নিজের চোখের সামনে মরতে দেখলাম। ওরা অবজ্ঞার সাথে মৃতদেহটা ঘরের মেঝেতে ছুঁড়ে ফেলল। গয়নার খালি বাক্সটাও পাশেই ফেলে দিল। তারপর কাঠের বড় বড় পাটাতন দিয়ে বুজিয়ে ফেলল তলঘরে নামার গুপ্ত রাস্তাটা। আবার চারিদিক ঘোর অন্ধকারে ডুবে গেল। হঠাৎ অন্ধকারের বুক চিরে উঠে এলো এক গগন বিদারী আর্তচিৎকার। আর সেই চিৎকারে ভেসে আসছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আর কতদিন এভাবে আমাকে এই ঘরে বন্দি করে রাখবে? আমার বাঁধন খোলো। কি কষ্ট, কি নরক যন্ত্রণা, মুক্ত করো, আমাকে মুক্ত করো। তারপর আমি দুকান চেপে ধরে ছটফট করতে লাগলাম। বড় তীব্র সেই আর্তনাদ, মনে হচ্ছে যেন আমার কানের পর্দা ফেটে যাবে সেই অমানুষিক চিৎকারে। কিছুক্ষণ পর আস্তে আস্তে সব নিশ্চুপ হয়ে গেল। শ্মশানের নীরবতা গিলে ফেলল বিদেহী আত্মার করুণ আরতি। আমার যেন হঠাৎ সম্বিত ফিরল। এলোপাথারি টিপতে লাগলাম টর্চের সুইচ। এইবার আশ্চর্যজনকভাবে একবার টিপতেই জ্বলে উঠল টর্চটা। আমি ভেবেছিলাম টর্চের বাল্বটা কেটে গেছিল। আমার ভাবনাটা ভুল ছিল হয়তো। আমি এখনও সেই ঘরের মেঝেতেই পড়ে আছি। সবকিছু স্বাভাবিক, সামনে সিঁড়িটাও দেখতে পাচ্ছি। কোনায় শোয়ানো কঙ্কালটা আগের মতোই নিথরভাবে পড়ে রয়েছে। পাশে বাক্সটাও অক্ষত আছে। আমি পাগলের মতো এক দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে হাজির হলাম হলঘরের দোরগোড়ায়। দেখি কৌশিক আর হরেন কাকা উদ্বিগ্নভাবে ঘরে পায়চারি করছে। আমাকে ওইভাবে এলোপাথারি ছুটে আসতে দেখে ওরা তাড়াহুড়ো করে এগিয়ে এলো। তারপর কৌশিক আমাকে বলল, কিরে জয়ন্ত, তুই কি দেখলি নিচে, আর এত হাঁপাচ্ছিস কেন? তোরা কোথায় গেছিলি? এত ডাকাডাকি করলাম তবু তোরা কেউ সাড়া দিলি না।
কৌশিক আর হরেন কাকা হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থাকার পর হরেন কাকাই আমাকে বলল, তুমি কখন ডেকেছিলে দাদাবাবু? আমি আর সাহেব তো এতক্ষণ ধরে এখানেই আছি, এক পাও নড়িনি কোথাও। কই, আমরা তো তোমার কোনো ডাক শুনতে পাইনি। তারপর কৌশিকও বলল, হ্যাঁ ঠিক বলছে। হরেন কাকার কথায় সাই দিল কৌশিক, আর তাছাড়া তুই তো গেলি আর এলি, এইটুকু সময়ের মধ্যে তুই এমন কি দেখলি, যা দেখে তোর এই অবস্থা হলো? কৌশিকের কথা শুনে আমি বললাম, গেলাম আর এলাম মানে কি বলছিস তুই? আমি বিস্ফারিত চোখে তাকালাম আর বললাম, আমি তো প্রায় ঘন্টা তিনেক ধরে ভিতরে আছি অথবা তারও বেশি। কৌশিক আমার কথা শুনে বলল, কি উল্টোপাল্টা বকছিস? কৌশিক এবার নিজের হাতঘড়ির ডায়ালটা আমার চোখের সামনে মেলে ধরল। তারপর কৌশিক বলল আমাকে, এই দেখ, তুই ভিতরে ঢুকেছিলি প্রায় 2:30 নাগাদ, আর এখন বাজে 2:45। কৌশিকের কথা শোনার পর আমার আর কিছু শোনার বা বোঝার মতো ক্ষমতা ছিল না। সব চিন্তাভাবনা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। অতিকষ্টে আমি বললাম, নিচে তলঘরে একটা মহিলার কঙ্কাল পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে কাঠের একটা বড় বাক্স। ওই দুটো উদ্ধার করে আনো, শ্মশানে নিয়ে গিয়ে কঙ্কালটার শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা কর। অতৃপ্ত আত্মাকে মুক্তি দে, আর বাক্সটা পুড়িয়ে ফেলিস। ওই কঙ্কালটার সদ্গতি না করলে ও তোদের কাউকে রেহাই দেবে না রে, রেহাই দেবে না। কথাটি বলার পর আমি আর নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাঁটু দুটো থর থর করে কাঁপছে, যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে আমার। চোখের সামনে একটু একটু করে অন্ধকার ঘনীভূত হয়ে আসছে। তারপর আমি কৌশিকের কোলে মাথা রেখেই আমি জ্ঞান হারালাম। এরপর আমি বেশ কিছুদিনের জন্য হাসপাতালে শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। বাড়িতে এসে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমার প্রায় সপ্তাহ খানেকের বেশি সময় লেগেছিল। কৌশিকের কাছে পরে শুনেছিলাম যে আমি নাকি টানা 3 দিন মতো অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে হাসপাতালে ভর্তি করে ও কৌশিক আর হরেন কাকা মিলে আমার নির্দেশ অনুযায়ী কঙ্কালটাকে তলঘর থেকে উদ্ধার করে এনেছিল। তারপর বিধিসম্মতভাবে শ্মশানে নিয়ে গিয়ে দাহকার্য সমাধি করে এসেছে। বাক্সটাও পুড়িয়ে ফেলা হয়েছে। কয়েকদিনের মধ্যে ও গয়ায় গিয়ে মৃত আত্মার শান্তি কামনা করে পিণ্ডদানও করে আসবে। কঙ্কালটা দাহ করে আসার পর থেকে বাড়িতে আর কোনো উৎপাত ঘটেনি। বহুদিনের প্রতীক্ষার পর মুক্তি পাওয়া আত্মার আশীর্বাদে ওই বাড়ির সকলে সুন্দর জীবনযাপন করতে লাগলো, আর কৌশিকের এই শখের বাড়িটা কালক্রমে আবার আগের মতোই সুন্দর শান্তিনিকেতন হয়ে উঠেছিল।